বিহারে যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, যাকে এক কথায় নির্বাচন কমিশন বলছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটাকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশই তার পরিসর ছড়িয়ে ফেলছে। এরপরে বাংলায় আসবে, তারপরে অন্যান্য জায়গাতেও শুরু হবে। আমরা যতদূর জানি ঠিক এই প্রক্রিয়াতে এনডিএ বা বিজেপি এই মুহূর্তে যে দলগুলোর সঙ্গে রয়েছে তারাও কিন্তু সহমত নয়। চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে যেভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন তাতে তাদের আপত্তি আছে। তাদের রাজ্যে যদি এটা হয় তাহলে তারা আপত্তি জানাবে। একেবারে এনডিএর শরিক হওয়া সত্ত্বেও টিডিপি একথা জানিয়ে দিয়েছে। শুধুমাত্র আমরা দেখছি নীতিশ কুমার চুপ করে রয়েছেন। কেন নীতিশ কুমার এভাবে চুপ করে রয়েছেন? তার রাজ্যের এতজন ভোটারকে বাতিল করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে কি বলা হচ্ছে? নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে যথার্থ নির্বাচন যারা ভোট দিতে পারবেন সেই তালিকাটা তারা তৈরি করতে চাইছেন। প্রশ্ন হচ্ছে তাহলে ঠিক নির্বাচনের আগে আগে কেন এই প্রক্রিয়াটা আরো আগে থেকে শুরু করা হলো না কেন? গত কয়েক মাসে মৃতের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে বিহারে, তা রীতিমতো চমকে ওঠার মতো। এই ক মাসের মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এটা বিশ্বাসযোগ্য? তার যথার্থ জবাব এখনো মেলেনি। এরপরে বাংলাতে শুরু হবে। যে অভিযোগটা বারবার করে উঠছে তা হচ্ছে যে কোনোভাবে নির্বাচন কমিশন আসলে ঘুর পথে ওই এনআরসি করবার প্রয়াস বা চেষ্টা করছে না তো? এটা নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি। আজকে যে বিষয়টা নির্দিষ্ট করে আলোচনায় রাখতে চাইব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা তার পর্যবেক্ষণ জানিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে একাধিক সংগঠন এটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এবং তারা বলেছিলেন যে যেভাবে যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এগোচ্ছে তাতে মনে হচ্ছে না যে নির্বাচন কমিশন তার কাজটা করছে, তার এখতিয়ার বহির্ভূত কাজও করছে। কারণ নাগরিক তালিকা কে নাগরিক হবে বা হবে না, নাগরিক তালিকা ঠিক করবার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যাতে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে সেই ব্যাপারেই শুধুমাত্র তার এখতিয়ার রয়েছে, সেই কাজটাই সে করবে। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন তার এখতিয়ার বহির্ভূতভাবে কিছু কাজকর্ম করছে। বিরোধীরা একসঙ্গে এই অভিযোগ করছে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং আমি আগেও বললাম যে ইতিমধ্যেই কিন্তু এনডিএর যারা শরিক তারাও বিষয়টা নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করে দিয়েছে। ফলে নির্বাচন কমিশনের মতো একটা সংস্থা বা সংগঠন, যে সংগঠনটা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বা গণতন্ত্র রক্ষা করবার একটা কাঠামো বলে বিবেচিত হতো, তাকে নিয়েও সন্দেহের জায়গা তৈরি হচ্ছে ক্রমশ। নির্বাচন কমিশনের অন্তত এবার গতকাল সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে তাতে পরিষ্কার জানিয়েছে যে আমরা কিন্তু গোটা প্রক্রিয়াটা বাতিল করে দিতেও পারি। করেনি, কিন্তু এই একটা পর্যবেক্ষণ তারা জানিয়েছে। এডিআর মামলা করেছিল, সেই মামলার সূত্র ধরে আইনজীবী যে যুক্তি পেশ করেছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যদি দরকার হয় আপনারা আপনাদের বয়ান তৈরি করুন, আমরা শুনবো, আমরা যদি দেখি তেমন কিছু হচ্ছে তাহলে আমরা পুরো প্রক্রিয়াটা স্তব্ধ করে দিতে পারি। কিন্তু এখনো সেরকম কিছু হয়নি। শোনা যাচ্ছে আগামী 2 তারিখে বিহারের তালিকা প্রকাশ পেয়ে যাবে এবং সেখানে একটা বড় অংশের মানুষ ভোটের দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। এই যে প্রক্রিয়াটা চললো, এই চলবার ক্ষেত্রে কতগুলো প্রশ্ন অনিবার্যভাবে আসছে এবং আমরা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্টে যদি মনে হয় বিষয়টাতে সন্দেহজনক কিছু রয়েছে তাহলে সুপ্রিম কোর্ট এখনই এই প্রক্রিয়াটাকে বন্ধ করে গোটা বিষয়টা পর্যালোচনা করছে না কেন? তাদের পর্যবেক্ষণটা এরকম কেন যে প্রক্রিয়াটা চলুক, আমরা তারপরে দেখছি। একবার চালু হয়ে গেলে সে তো গতি পেয়ে যাবে, উচিত তো আটকানো। আমরা বুঝতে চাইব এই সুপ্রিম পর্যবেক্ষণ বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিষয়টা আমরা একটু বুঝতে চাইব এবং আমরা এটাও বুঝতে চাইব যে আসলে সত্যি কি ঘুর পথে এটা একটা নাগরিক যাচাই করবার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আমরা তো দেখেছি আমাদের দেশের ঠিক এই মুহূর্তে সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় নিয়ে, সুপ্রিম কোর্টের বিচারকদের আচার আচরণ নিয়ে বিভিন্ন সময় আমাদের সংশয় তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশনের আচার আচরণ নিয়ে আমাদের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। কেন এমন হবে? বারবার করে যে বিষয়টা সামনে আসছে যে শাসক দল, বর্তমান কেন্দ্রীয় শাসক দল এমন একটা কাজ করছে যে কোথাও নিরপেক্ষতার কোনো জায়গা থাকছে না। এই সন্দেহগুলো কতটা যুক্তিগ্রাহ্য আমরা একটু আলোচনার মধ্য দিয়ে বোঝবার চেষ্টা করব। আসুন, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং যে প্রক্রিয়া চলছে সেটার গতি প্রকৃতি কোন দিকে যাবে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনার জন্য এই মুহূর্তে আমি যাদের সরাসরি আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, আসুন পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে, আমাদের সঙ্গে রয়েছেন কেতন জসওয়াল, কংগ্রেসের একেবারে তরুণ মুখ, এবং বিজেপির প্রতিনিধি হিসেবে রয়েছে পৃথ্বীজয় দাস। পৃথ্বীজয় রাজনীতির তরুণ মুখ, কিন্তু একই সাথে পৃথ্বীজয় আইনজীবী। আর আমাদের সঙ্গে থাকবার কথা দীর্ঘদিনের আইনের সঙ্গে রয়েছেন আইনজীবী সৌমিত্র মুখার্জি। আমি প্রত্যাশা করছি সৌমিত্রবাবু কিছু সময়ের মধ্যেই আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি প্রথমেই আসবো, আমি কেতনের কাছেই প্রথম আসবো। কেতন, যে সংশয়টা তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের কাজে, আমি তোমার কাছে প্রথমেই জিজ্ঞাসা করবো যে এই সংশয়টা তৈরি করবার ক্ষেত্রে তোমাদের যুক্তিগুলো কি? মানে দল, আমি জানি কংগ্রেস ইতিমধ্যেই অনেকগুলো যুক্তি হাজির করেছে, রাহুল গান্ধী পরিষ্কার জানিয়ে দিয়েছে কি যুক্তিতে তারা বিরোধিতা করছে, কিন্তু কালকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরে কোথাও মনে হয় না সুপ্রিম কোর্ট একটা রাশ টানছে বা রাশ টেনে দেওয়ার একটা জায়গায় যেতেও পারে? দেখুন, এই যে সন্দেহ বা এই যে মানে প্রশ্নগুলো উঠছে, সেটা প্রশ্নটা আজকে একটা বৃহত্তর একটা পরিসরে গিয়ে ঠেকেছে, কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সেদিন যেদিন নির্বাচন কমিশনকে যে কাঠামোটা, সেই কাঠামোটার মধ্যে একটা বড় একটা পরিবর্তন আনা হলো এই সরকারের দ্বারা। মানে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন হচ্ছে গণতন্ত্রের জন্য একটা ভীষণ একটা জরুরি একটা স্তম্ভের মতো, কিন্তু সেই জায়গা থেকে তার যে নিরপেক্ষতা এবং মানুষের যারা ভোটার, যারা নির্বাচক মন্ডলী, তাদের ওই নির্বাচন পরিচালনা করার যে সংস্থা আমাদের রয়েছে তার প্রতি আস্থা, এই নিরপেক্ষতা আর মানুষের আস্থা, এটা হচ্ছে কিন্তু এটার উপরেই কিন্তু পুরো, যদি এই দুটো বিষয়ের উপর রয়েছে। এবার জায়গাটাই নিরপেক্ষতা এবং সাধারণ মানুষের এই সংস্থার প্রতি আস্থা, এই দুটো জায়গায় আঘাত পেয়েছে কোন দিন? যেদিন থেকে এই যে আমরা আগে এতদিন ধরে যে সিস্টেমটা ছিল, যেখানে প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার পক্ষ, বিরোধী দলনেতা অর্থাৎ বিরোধী পক্ষ, এবং আমাদের দেশের যিনি একেবারে নিরপেক্ষ আইন সব থেকে বেশি যিনি জানেন, সেটা আমাদের দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সে তিনজন মিলে একজনকে নির্বাচিত করতে, সে আমাদের নির্বাচনগুলো পরিচালনা করত। অর্থাৎ সেখানে একটা খুব সুন্দর চেক এন্ড ব্যালেন্স, অর্থাৎ মানে আমাদের সংবিধানটা বা এই দেশটা চলছে একেবারে খুব মানে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে, মানে কেউ যাতে নিরঙ্কুশ না হতে পারে, কেউ যাতে সংবিধানের আওতার বাইরে না যেতে পারে, কেউ সবার যাতে নিজেদের একটা নিয়ন্ত্রণ, মানে সংবিধান যাতে সবকিছুকে নিয়ন্ত্রণ করে সেরকম ব্যবস্থা রাখা হচ্ছে। কিন্তু সেই ব্যবস্থাটাকে আমরা দেখলাম যে নিরপেক্ষতার জায়গা, তো প্রশ্নটা সেদিন থেকেই উঠতে শুরু করেছে। তারপর ক্রমশ আমরা, এবার ওটা কেন করা হয়েছিল সে প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে আসছিল। তার কিছু সপ্তাহ পরেই আমরা দেখলাম হরিয়ানা আর মহারাষ্ট্রের নির্বাচন। এবার মহারাষ্ট্রের নির্বাচন যখন আমরা দেখলাম, যেখানে লোকসভায় কংগ্রেস আর তাদের যারা শরিক দল, তারা খুব সুন্দর একটা ফল করেছিলেন, তারপরেই কয়েক মাসের ব্যবধানেই আমরা দেখলাম যে বিধানসভা ভোটে ওখানে একেবারে মানে উল্টে গেছে। যেখানে 70 আর 30 যে রেজাল্ট ছিল লোকসভায়, সেখানে উল্টোটা হয়ে গেছে, মানে যারা 30 ছিল তারা 70 হয়ে গেছে, যারা 70 ছিল তারা 30 হয়ে গেছে। আর তারপর যখন সেই আমরা হেরে যাওয়ার বিশ্লেষণ করব, বিবেচনা করব সেটা, তখন দেখা গেল যে সেখানে 41 লক্ষ ভোটার বেড়ে গেছে কতদিনে? না মাত্র 3 মাসে। এবার আপনি বলুন, 3 মাসে কি 41 লক্ষ ভোটার বেড়ে যাওয়া তা স্বাভাবিক? মানে বিহার, তারপরে আমরা যখন বিহারে আসলাম, তখন আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি বরাবর এটাকে প্রশ্ন তুলছি, আন্দোলন করছি আমরা, মানে আইনি পথ থেকে নিয়ে রাস্তা, সংসদ, সর্বত্র আমরা বলছি। কারণ এই বিষয়টা শুধু বিজেপি আর কংগ্রেসের নয়, আজকে বিজেপি ক্ষমতায় আছে, কালকে কংগ্রেসের ক্ষমতায় থাকবে, অন্য কেউ ক্ষমতায় থাকবে, কিন্তু এই যে এতদিন আমরা 70-75 বছরে যে একটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আর এই গণতন্ত্রের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে নির্বাচন,
ভারতে নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়, এটা বিশ্বের কাছে একটা নজির আমরা এতদিনে যেটা তৈরি করেছিলাম, সেই নজিরটাকে, সেই বিশ্বাসযোগ্যতাটাকে আজকে এইসব কার্যকলাপের মধ্যে সরকার কালিমালিপ্ত করছে, এটা কলুষিত হচ্ছে, এটা প্রশ্ন চিহ্ন ক্রমশ বেড়ে উঠেছে। বেশ, অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে কেতন, অনেকগুলো প্রশ্ন তুলেছে। আমি পৃথ্বীজয়ের কাছে আসবো। পৃথ্বীজয়, তুমি নিজে আইনজীবী, আর দ্বিতীয়ত তুমি বিজেপির একজন অন্যতম, আর টিএসএল এর একজন অন্যতম আহ্বায়কও। আমি তোমার কাছে যেটা জিজ্ঞাসা করবো পৃথ্বীজয়, যে এতগুলো প্রশ্ন সত্যি তো এত কম সময়ের মধ্যে কেন, এবং নির্বাচন কমিশন কাজ একেবারে নিরপেক্ষ থাকবে, তা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ তৈরি হবে না, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের দেশের গণতন্ত্রের কাঠামোটাকে আরো সুদৃঢ় করবার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল। বারবার বলা সত্ত্বেও যেটা আমাদের সন্দেহ, যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের জন্য তিনি একটাও সাংবাদিক সম্মেলন করলেন না। তাকে বারবার করে বলা হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হন, সাংবাদিকদের অনেক প্রশ্ন আছে। তিনি তো অনায়াসে সেই প্রশ্নগুলোর মোকাবিলা করলে অনেক সমস্যা বলতে পারতেন, নিজেদের অবস্থানটা পরিষ্কার করে বলতে পারতেন। কেন এটা হচ্ছে না? মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে এড়িয়ে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, সন্দেহ তো হবে যে প্রশ্নগুলো কেতন করছে, এই প্রশ্নগুলো সর্বত্র ছড়াবে, এবং তাতে তো ভাবমূর্তি নষ্ট হবে নির্বাচন কমিশনেরও। মিউট করা আছে পৃথ্বীজয়, মিউট করা আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি, আমাদের সবচেয়ে বড় কনসার্ন কোনটা? যে ভোটার লিস্ট থেকে কিছু মানুষের নাম বাদ গেছে, এটাই তো? কিছু না, একটা বড় অংশে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এই যে বড় অংশের মানুষের নাম যে বাদ গেছে, আজকের দিন পর্যন্ত এমন কি কোনো অভিযোগ এসেছে যে কোনো ব্যক্তি এসে বলেছেন যে আমার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে? আজকে আশ্চর্যের বিষয় হলো এত লক্ষ মানুষ সারা বলবে, আমি বলছি পৃথিবী বলবে কিছুদিন মধ্যে যখন লিস্টটা এসে যাবে 2 তারিখে। একটা নাম এখনো পর্যন্ত আসেনি কোন রাজ্য থেকে যে কোনো ব্যক্তি এসে দাবি করেছেন যে আমার নাম ভোটার তালিকায় ছিল, আমার নাম বাদ গেছে। এর অর্থ কি? এর অর্থ হলো জেনুইন যারা ভোটার তারা কিন্তু অলরেডি লিস্টে রয়েছেন, এবং যাদের একাধিক ভোটার কার্ড ছিল, যেগুলোকে আমরা এক কথায় ভুয়ো ভোটার কার্ড বলি, সেইগুলোই একমাত্র বাতিল হয়েছে। তাহলে এইগুলো বাতিল হওয়ার জন্য আজকে যারা চিৎকার চেঁচামেচি করছেন, বা তাদের কি হাতে ঘা লাগছে কেন? তাহলে তারা কি এই ভুয়ো ভোটার কার্ডগুলোকে ইউজ করে তারা কি তাহলে ফলস ভোট কাস্ট করতেন এত বছর ধরে? কোনো একটা ঘটনা এত বছর ধরে হয়ে আসেনি। এই ফিল্টারেশন প্রসেসটা হয়তো আরো আগে থেকে হওয়া উচিত ছিল, সেটা হয়তো হয়নি। তো বেটার লেট দেন নেভার। আগে হয়নি মানে যে এখন হচ্ছে বলে সেটাকে আমাকে বিরোধিতা করতে হবে, তার কি কোনো মানে আছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি ধরে নিই যে এনআরসিটা হচ্ছে বা হবে, তাহলে সেখানেই বা আপত্তি কেন? আমার দেশের নাগরিক যারা রয়েছেন তাদের কি নাগরিকত্ব চলে যাচ্ছে? সেখান থেকে যদি ভুল একটা অনেক বড় একটা কমপ্লেক্স প্রসেস, সেখান থেকে জেনুইন যদি কারোর বাদ গিয়ে থাকে, সেখান থেকে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, স্কোপ রয়েছে, তার জন্য সিএ রয়েছে। কিন্তু যারা এই দেশের নাগরিকই নয়, সেই ভুল প্রসেসের মাধ্যমে, বা আমরা কোনো প্রসেস করছি না তার মাধ্যমে যদি তাদের নাগরিকত্ব এই দেশের থেকে যায়, তার যে কত মারাত্মক ইম্প্যাক্ট রয়েছে সেটা কি আমরা এখনো বুঝতে পারছি না? এই বিষয়টা নিয়ে আমরা কেন আজকে যে খবর করছি, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে, মানে সেইটাই বরং চিন্তার বিষয়। কেন? এটা তো ভালো কাজ করছে নির্বাচন কমিশন। আজকে তো দেখছি যে কত পৃথ্বীজয়, প্রশ্নটা এটা একদমই কোনো আপত্তি নেই, সত্যি তো যথার্থ যারা ভোটার তাদের চিহ্নিত করার কাজে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সন্দেহটা হচ্ছে যে এত কম সময়ের মধ্যে এতগুলো তথ্য দেওয়া, এবং যারা নাকি বাইরে কাজের জন্য যাচ্ছে, আমাদের দেশটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যায়, তাদের বলা হচ্ছে যে তারা আর ভোট দিতে পারবে না। এইগুলো এত কম, আমি শুধু বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে। এবং যে কার্ডগুলো নির্বাচন কমিশন দিয়েছে, ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, যেগুলো রয়েছে, ভোটার কার্ড যেটা নির্বাচন কমিশন নিজেই দিয়েছে, সেটাকেও সে গ্রাহ্য বলে বিবেচনা করছে না এই ভোটার তালিকায় নাম তোলবার ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট নিজে প্রশ্ন তুলছে যে এটা কি করে হয় যে আপনার দেওয়া কার্ড আপনারাই কেন অস্বীকার করছেন? এই প্রশ্নের উত্তর তো নির্বাচন কমিশনকে দিতে হবে। একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড এখনকার দিনে রয়েছে, এবং সেটাকে আটকানোর জন্য যে সেন্ট্রালাইজ প্রসেস সেটা নেই। আপনি হয়তো দেখতে পারবেন, ধরুন বিহার, ইউপি বা বিভিন্ন রাজ্য থেকে যারা আমাদের পশ্চিমবঙ্গে এসে কাজ করছে,
তাদের অধিকাংশ লোকও কিন্তু পশ্চিমবঙ্গে একটা করে আধার কার্ড বানিয়ে বা ভোটার কার্ড বানিয়ে বসে আছে, সরি আধার কার্ডটা ভোটার কার্ড বানিয়ে বসে আছে। তার মানে সে তার গ্রামেরও ভোটার, আবার এখানেরও ভোটার। যখন কি হচ্ছে, এখানে ভোট হচ্ছে সেইখানে ভোট দিতে যাচ্ছে, আবার যখন ওইখানে ভোট হচ্ছে সেখানে ওইখানেও সে ভোট দিতে যাচ্ছে নিজের গ্রামে গিয়ে। আপনি তো আপনার যথেষ্ট স্কোপ আছে এটাকে ভেরিফাই করার, আপনি করে নেবেন। আপনি বলুন তাহলে এক ব্যক্তি দু জায়গায় যদি ভোট দেয় সেটা কি ন্যায্য? তাহলে যে বিহারে থাকছে ভোটার কার্ড সেখানে বানিয়েছে, অথচ পশ্চিমবঙ্গে সে সারা বছর সেখানে কাজকর্ম করে, সে দুটো জায়গার ভোটার কার্ড বানিয়ে রেখেছে। এখন আধার কার্ডের মতো তো আর ভোটার কার্ডের তো সেন্ট্রালাইজ সিস্টেম নয় যে এক একটা রাজ্যে আলাদা আলাদা করে বানানো, যদি কেউ বানিয়ে ফেলে সেটা ক্যান্সেলেশন করা যাবে, সেটা হয়নি। তাহলে সেই জায়গায় গিয়ে এই মানুষগুলোর যদি ভোটার কার্ডটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে সেটা সেখানে সমস্যার কোথায়? তাহলে সেই মানুষগুলো আবার আসুক, অ্যাপ্লাই করুক যে না আমি ওইখানকার ভোটার কার্ড নেই, সে ডিক্লারেশন দিক নেই বলে সে আবার নতুন করে এটা তার এনলিস্টমেন্ট হবে। তা সেটার জন্য মানে প্রসেসটাকে আমাকে চ্যালেঞ্জ করলে চলবে না, প্রসেসটা সঠিক চলছে। এবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এই তো শ্রমিক বাবুই তো খুব সুন্দর বলছিলেন আমাদের রাজ্য প্রেসিডেন্ট, যে উনি দেখছিলেন, উনি জানতে পেরেছেন ওনার বাবা বা মা এসে ভোট, বা ওনার ঠাকুমা না ঠাকুরদা এসে ভোট দিয়ে চলে গেছেন, এরকমই একটা কথা উনি বলছিলেন। তার মানে কি, উনি এটা খুব সার্কাস্টিক্যালি বললেন যে যেই ব্যক্তিগুলো মারা গেছেন তার নাম এখনো পর্যন্ত ডিলিট হয়নি, তা সেই জায়গায় তাদের ভোটার কার্ড দিয়ে এসে ভোট হয়ে যায়। দেখাই যায় যে মানে যখন দুপুর গড়ায়, তারপরে যখন অশান্তি হয়, যখন মানুষ আর চায় না যে ভোট দিতে, ভোটের লাইনে যেতে, ঠিক সেই সময় এই কাজগুলোকে করা হয়। তাহলে এইটা যদি, এই প্রসেসটা যদি নির্বাচন কমিশন করে, আমি তো তাকে অ্যাপ্রিসিয়েট করবো। এটা তো খুব একদম সে করছে। এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এরকম একটা নাম, একটা ভোটারও যদি এরকম ভুয়ো ভোটার থেকে দেখে, তার নাম অবশ্যই বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু কিন্তু প্রশ্ন উঠবে পৃথ্বীজয়, এটা তো ঘটনা, এই প্রশ্নটা তো উঠবে মাত্র 1 বছর আগে যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন কিংবা বিভিন্ন মন্ত্রী হলেন, তারপরে 1 বছরের মধ্যে তারা বাতিল হয়ে গেল। তারা যদি বাতিল হয় তাহলে মন্ত্রিত্বটা থেকে যায় কোন যুক্তিতে? তাহলে তো এখন যদি এরকম হতে হয় তাহলে 1947 সাল থেকে তো তাহলে কোনো সরকারকেই তো তাহলে স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ সেখানেও তো ভুয়ো ভোটার বা এই মানে জালি ভোটার লুকিয়েছিল। তাহলে তখন কি করা যাবে? তাহলে 1947 সালে যখন ভোট হয়েছিল তখন তো এপিক কার্ডও ছিল না, মানুষ লাইনে এসে দাঁড়াতো, ভোট দিয়ে চলে যেত। তাহলে গতস্ব সূচনা নাস্তি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে থেকে কি হবে? আমরা ভবিষ্যতে কতটাকে প্রসেসটাকে আরো পিউরিফাই করতে পারবো, প্রসেসটাকে কতটা ট্রান্সপারেন্ট করতে পারবো, আমাদের কনসার্ট সেখানেই হওয়া উচিত। এই ভুয়ো ভোটে জিতে তো কত মানে রাজ্য সরকারও গঠন হয়েছে, তাহলে সব সরকার ভেঙে দেওয়া হোক, তাহলে সারা দেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন হোক। এটা প্র্যাকটিক্যালি তো পসিবল নয়, এইসব আলোচনায় মানে ব্যর্থতা। আমি আবার আসবো কেতনের কাছে। কেতন, শুনলে তুমি পৃথ্বীজয়ের জবাব, এটাই কিন্তু মূলত বিজেপির জবাবটা কিন্তু এটাই, যে আসলে কে সঠিক ভোটার আর কে সঠিক ভোটার নয় সেটা নির্ধারণ করবার একটা প্রক্রিয়া হচ্ছে। আমাদের প্রশ্ন আরেকটু বড়, সেটা হচ্ছে ভোটার নয়, ঘুরপথে যে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেটা নাগরিকত্ব যাচাইয়ের কিনা, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও তার পর্যবেক্ষণ জানিয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে আমরা পুরো প্রক্রিয়াটার উপরে নজর রাখছি, যদি তেমন কিছু হয় আমরা প্রক্রিয়াটা বন্ধও করতে পারি, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করেনি।